যেখানে আগামী দিন যদি ভোট চুরি হয়, যদি ভোট কোনোভাবে কোনো একটা পক্ষকে জয়ী করে দেওয়া হয়, বিশেষ করে আপনারা জানেন যে প্রথম আলো, ডেইলি স্টার পুড়িয়ে দেওয়ার পর বাংলাদেশের পুরো যে আপনার এস্টাবলিশমেন্ট সেখানে একটা শক্তির কাছে গিয়ে পদানত হয়েছে, তারা এবং ওপেনলি বলছে ও তাদের ছাড়া আসলে সেই শক্তি ছাড়া আগামীর বাংলাদেশ আসলে অসম্ভব। এই জায়গাটা আমাদেরকে ভাঙতে হবে এবং যাদের কাছে গিয়েছে তাদেরকে বুঝতে হবে, যারা গত 15 বছর যে সিভিল সোসাইটি তাদেরকে বাঁচাতে পারে নাই, আগামী দিন যখন নতুনভাবে স্বৈরাচার দানা বাঁধবে, নতুনভাবে গণহত্যাকারীরা ফিরে আসবে, তখন কিন্তু তাদেরকেও তারা বাঁচাতে পারবে না। সো এই প্রেক্ষাপটে আমরা যারা আজকে তরুণ, আজকে বিশ্ববিদ্যালয়ে বসে কথা বলছি, আমাদের তরুণদেরকে জেগে উঠতে হবে। বিশেষ করে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভোটাররা নির্ভয়ে, নির্দ্বিধায় যাকে নির্বাচিত করবে তাকে নির্বাচিত করে আসার সুযোগ যদি আমরা তৈরি করে দিতে পারি এবং সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখার ব্রতে আমরা যদি সংকল্পবদ্ধ হই, তাহলে এই দেশে আগামীর প্রতিটা নির্বাচন ইঞ্জিনিয়ার্ড হবে না, বরং জনগণের নির্বাচন হিসেবে পরিচিত হবে। এটা হয়েছে মূলত তার চেয়ে বড় কিছুর দ্বারা, যারা চেয়েছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল পরবর্তী নির্বাচনে নির্বাচিত হয়ে আসুক। আপনি যদি সেই আসপেক্টে 2014 সালের নির্বাচনকে স্বাভাবিকভাবেই ইঞ্জিনিয়ার্ড ইলেকশন তো বলা যায় না। এর পরের দুটো ইলেকশন ইতিমধ্যে বলা হয়েছে যে ইলেকশনগুলো একেবারে ছিল লুটপাটের ইলেকশন, এগুলো কোনো ইঞ্জিনিয়ার্ড ইলেকশন। ইঞ্জিনিয়ার ইলেকশন হলো যে দেখে বোঝা যাবে যে ইলেকশন হয়েছে, গ্রহণযোগ্য ইলেকশন হয়েছে, সুষ্ঠু ইলেকশন হয়েছে, কিন্তু ভেতরে অনেক আপনার এখানে কৌশল থাকবে। কৌশলের মাধ্যমে একটি নির্দিষ্ট দলকে অথবা নির্দিষ্ট গোষ্ঠীকে পরবর্তীতে ক্ষমতায় আনয়ন করা হবে। সে অ্যাসপেক্ট থেকে প্রথমেই মনে হয় যে আমাদেরকে রাষ্ট্রের, এটা একটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন, যে একটা রাষ্ট্রের কারা পরিচালনা করবে তাদের ব্যাপারে এত কনসার্ন কারা আসলে। হ্যাঁ, কারা আসলে এখানে ইলেকশনটাকে একটা প্রকৌশলগত অথবা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ম্যানিপুলেট করতে চায়। তো সেই জায়গাটা আমাদেরকে হাত দিতে হবে। আমরা কিন্তু খুব মাইক্রো জায়গায় আমরা বিভিন্নভাবে দেখছি যে এখানে রাজনৈতিক দলগুলোর ইন্টারেস্ট আছে, এখানে প্রশাসনের ইন্টারেস্ট আছে, এখানে আপনার সিভিল সোসাইটির ইন্টারেস্ট আছে, আরও অনেকেরই। কিন্তু আমাদের সবচেয়ে বড় যে জায়গাটা মনে হয়, গণতন্ত্রের যে মূল মন্ত্র, যেখানে জনগণের মাধ্যমে, ভোটারদের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে রাজনৈতিক দল, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু সেই ভোটারদেরকে গৌণ করে দেওয়া হয়। ভোটারদেরকে ইচ্ছা অনিচ্ছাকে এমনভাবে ব্লকে ফেলা হয় যাতে সেটার সুষ্ঠু প্রতিফলন না ঘটে। এখন এই জায়গায় আমরা যদি দেখি, আমরা দেখব যে 2008 সালের ইলেকশনকে যদি একটি উত্তম ইঞ্জিনিয়ার্ড ইলেকশন এক্সাম্পল হিসেবে নেন, তাহলে কিন্তু এটা শুধুমাত্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় ছিল না। আপনি যদি প্রণব মুখার্জির বইয়ের রেফারেন্স দেন, কিংবা তখনকার সময় যারা দায়িত্ব পালন করছে তাদের রেফারেন্স দিয়ে দেখেন, বাংলাদেশে সুস্পষ্টভাবে তখন বৈদেশিক শক্তি এবং আভ্যন্তরীণ শক্তি তারা মিলেমিশে এই নির্বাচন রেজাল্টটাকে প্রভাবিত করতে চেয়েছে। আমরা এখন 2024 সালের গণ অভ্যুত্থানের পর 26-এর যেই বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নয়, বরং আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং বাংলাদেশ নিয়ে কনসার্ন, বাংলাদেশকে যারা ডিল করছে বিভিন্নভাবে, তারা কিন্তু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমরা দেখেছি নির্বাচনটা 24 সালে গণ অভ্যুত্থানের পর প্রথম, আপনার যদি দেখেন যে আপনার সাবেক এখানকার যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সন্তান, সে প্রথমেই কিন্তু 3 মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছিল। আপনারা যদি সেই বিষয়টা মনে রাখেন যে বাংলাদেশের যে পতিত স্বৈরাচার যারা যেখানে আশ্রয় নিয়েছে, তারা 3 মাসের মধ্যে নির্বাচনের যে দাবি জানিয়েছে, বাংলাদেশের কাছে না, ইউনূস সরকারের কাছে না, এখন পর্যন্ত যদি দেখেন যে ভারতের কাছে কিংবা এই পতিত স্বৈরাচারের দোসর যারা আছে বিশ্বের বিভিন্ন দেশে, তাদের বন্ধু রাষ্ট্রগুলো আছে, সবার কাছে একরকম ত্রাস হলো অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আমি ব্যক্তিগতভাবে অথবা বাংলাদেশের আভ্যন্তরীণ শাসন ব্যবস্থায় তার কতটুকু অর্জন আছে অথবা সে কতটুকু কন্ট্রিবিউট করতে পেরেছে, সেই বিষয়টাকে পাশ কাটিয়ে যদি বলতে চাই, বহির্বিশ্বের কাছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় আপনার যদি শক্তির জায়গা হলো অধ্যাপক ইউনূস। এবং তারা যে কোনো মূল্যে চাচ্ছে যে যেদিন ইউনূস এখান থেকে চলে যাবে, সেদিন থেকে তারা এখানে নতুন কিছু করার সুযোগ পাবে। এই জায়গাটা কিন্তু দেখেন, কিছুদিন পূর্বে ইন্ডিয়াতে একটা বড় সম্মেলন হলো, পুরো দিল্লি জুড়ে আপনার পোস্টার, ব্যানার, আপনার ইউনূস হটাও। দেখেন আপনার ইউনূস তো দিল্লি শাসন করছে না, কিন্তু কার্যত আমরা যদি দেখি বাংলাদেশ আসপেক্টে ইউনূস মূলত দিল্লি শাসন করে যাচ্ছে এখন পর্যন্ত। তো সেই জায়গা থেকে আজকের নির্বাচন আমরা যে ইঞ্জিনিয়ার নির্বাচন বলি, আমাদেরকে দেখতে হবে যে এখানে আসলে গত 1.5 বছর বহিঃশক্তি কিভাবে খেলেছে। আমরা যখন দেখেছি 3 মাসের মাধ্যমে নির্বাচন, পরে দেখেছি বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা হয়েছে। একটা সময় এখানে রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে বলার চেষ্টা করা হয়েছে দ্রুত নির্বাচনে রোডম্যাপ দিতে হবে, না হলে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হবে। যখন আবার রোডম্যাপ দেওয়া হলো, রোডম্যাপ দেওয়ার পূর্বে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো,
তখন আমরা দেখি তারা নির্বাচনে নড়েচড়ে বসেছে, তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে পতিত স্বৈরাচারকে ছাড়া যে কোনো নির্বাচনকে ইনভ্যালিড করার পায়তারা করছে। আপনি যদি বিনা সিকরির কথা বলেন, যিনি বাংলাদেশে দীর্ঘদিন ধরে অ্যাম্বাসেডর হিসেবে হাই কমিশনার ছিলেন এখানে, তার কথা শুনলে ইভেন আমাদের যে ঢাকায় বর্তমানে ইন্ডিয়ান হাই কমিশনার আছেন তিনিও লজ্জা পান, তিনি লজ্জা পেতে বাধ্য হন, কারণ তারা যে বিষয়টাকে অ্যাড্রেস করছেন, স্বীকার করছেন, দিল্লি কিন্তু সেটা এখন পর্যন্ত স্বীকার করছে না। আমরা এই জায়গায় দেখতে হবে যে বাংলাদেশের ইঞ্জিনিয়ার্ড ইলেকশনের সাথে যুক্ত আছে আমাদের সার্বভৌমত্ব। সো আমরা শুধুমাত্র ইলেকশনকে ইলেকশন হিসেবে দেখলে চলবে না। এখানে ইঞ্জিনিয়ার ইলেকশনের যে আসপেক্ট আছে, আমি 4টা আসপেক্ট এখানে বসে নোট করলাম। একটা হলো দেশীয় আসপেক্ট, খুবই স্বাভাবিক, যারা নির্বাচন করছে তারা সবাই ক্ষমতায় যেতে চায় এবং নির্বাচনকে ক্ষমতায় যাওয়ার একটা টুলস হিসেবে ব্যবহার করে। তারা যদি কোনোভাবে ইঞ্জিনিয়ার ইলেকশন হয়, তারা সামহাও যদি দেখে এটা তাদের পক্ষে আসে, তারা আনহ্যাপি হয় না। কিন্তু আরেকটা আছে আন্তর্জাতিক আসপেক্ট, যেটা আমি ইতিমধ্যে বললাম যে আন্তর্জাতিক আসপেক্টে পৃথিবীতে বাংলাদেশে বিশেষ করে এই যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। 2024 সালে গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের কাছে একটা বড় সুযোগ এসেছিল যে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশের যে নেতৃত্ব, বাংলাদেশের যে তরুণ প্রজন্ম, যারা বাংলাদেশকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিকে ঘৃণা করে এসেছেন, যারা এখানকার রাজনীতিতে নিজের অন্তর্ভুক্ত অনুভব করেন নাই, এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশ পরিচালনায় বাংলাদেশের যে সমগ্র যে জনগণের মানুষ, তাদের আপনার মতামত যেমন নেওয়া হয় নাই, তাদের শক্তিমত্তাকে কিন্তু ব্যবহার করা হয় নাই। জুলাইয়ের গণঅভ্যুত্থান কিন্তু সেই দেয়াল ভেঙে দিয়েছে। বাংলাদেশের সব মানুষ এক কাতারে এসে দাঁড়িয়েছে যে আমরা সবাই মিলে বাংলাদেশকে গড়ে তুলব। এখানে কোনো ধর্মের ভিত্তিতে, এখানে ইডিওলজির ভিত্তিতে, স্বাধীনতা যুদ্ধের ভিত্তিতে এখানে কোনো বিভাজনের সুযোগ ছিল না। সেই জায়গাটা কিন্তু আমরা দেখেছি একটা সময়ে এসে আমরা এই বাংলাদেশকে, যখন বাংলাদেশ শক্তিশালী হয়ে উঠছে, তখন বাংলাদেশকে দুর্বল করার জন্য এখানকার যে শক্তিগুলো আছে, এই শক্তিগুলোর মধ্যে আবার বিভাজন শুরু হয়েছে। এই বিভাজনের জায়গায় কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে কথা বলছি। আমরা সত্যিকার অর্থে এই বিভাজন যদি না এড়াতে পারি, তাহলে আপনার আন্তর্জাতিক যেই ভূ রাজনীতির খেলায় বাংলাদেশকে ক্রীড়ানক হিসেবে নয়, বাংলাদেশকে একটি ফল হিসেবে অথবা ভূ রাজনীতির একটি জমিন হিসেবে বাংলাদেশ ব্যবহৃত হবে। সেই ব্যবহারটা আমাদের বন্ধ করতে হবে। যদি বন্ধ করতে চাই, তাহলে ইঞ্জিনিয়ারিং ইলেকশন ঠেকাতে হবে। আর 3 নম্বর আসপেক্টটা হলো, যারা এখানে গণহত্যা চালিয়েছে তাদের আসপেক্ট থেকে এখানে নির্বাচনটা এমনভাবে তারা হতে দিতে চায় যে নির্বাচন হলে তারা ভবিষ্যতে এখানে পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে এবং এখানকে তাদের যে বিচার আছে, এই বিচারটা কোনোভাবে বন্ধ করা যাবে। চতুর্থ আসপেক্ট যেটা, সেই আসপেক্টটা আমরা ওতপ্রোতভাবে যুক্ত, সেটা হলো যে পুরনো ব্যবস্থা টিকে রাখা আসপেক্ট। 24 সালের অভ্যুত্থানের পর 26-এর গণ অভ্যুত্থানের যে বড় আকাঙ্ক্ষা, 26-এর নির্বাচনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের জনগণ যে রায় দিয়েছিল, যে পুরনো রাষ্ট্র ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল, সেই রাষ্ট্র ব্যবস্থা থেকে বাংলাদেশকে টেনে নতুন একটা রিজিমে নিয়ে যাও, নতুন একটা জেনারেশনে নিয়ে যাও, নতুন একটা বাস্তবতা নিয়ে যাও। সেই বাস্তবতা নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে বাধা, সে বাধার বিষয়গুলো ইতিমধ্যে আলোচিত হয়েছে। এখানকার যে আমলাতন্ত্র, এখানকার যে প্রশাসন, এখানকার যে ডিপ স্টেট, এই সবাই কিন্তু এটার পক্ষে বাধা। আমি শেষ করবো একটা বিষয় দিয়ে। আমরা দেখেছি দীর্ঘ 15 বছর ধরে যেই সিভিল সোসাইটি আওয়ামী লীগের এবং এই আওয়ামী প্রশাসনের সকল অত্যাচার অনাচারকে বিভিন্নভাবে আপনার সাপোর্ট দিয়ে গিয়েছে, এখানকার ভিকটিমদেরকে ভিলিফাই করেছে, এখানকার মানবাধিকার লঙ্ঘনকে বিভিন্নভাবে আপনার উন্নয়ন বনাম গণতন্ত্র, ইভেন গণতন্ত্র বনাম মৌলবাদ, বিভিন্নভাবে বিভিন্ন আসপেক্টে তারা বিভাজিত করেছে, তারা এখন নতুন শক্তি খুঁজে পাওয়ার চেষ্টা করছে। তারা নতুনভাবে এই বিভাজনকে কাজে লাগিয়ে বাংলাদেশের নির্বাচনকে অথবা বাংলাদেশকে এমন একটা জায়গায় বাইনারিতে নিয়ে যেতে চাচ্ছে, যেখানে আগামী দিন যদি ভোট চুরি হয়, যদি ভোট কোনোভাবে কোনো একটা পক্ষকে জয়ী করে দেওয়া হয়, বিশেষ করে আপনারা জানেন যে প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দেওয়ার পর বাংলাদেশের পুরো যে আপনার এস্টাবলিশমেন্ট, সেখানে একটা শক্তির কাছে গিয়ে পদানত হয়েছে তারা, এবং ওপেনলি বলছে ও তাদের ছাড়া আসলে, সেই শক্তি ছাড়া আগামীর বাংলাদেশ আসলে অসম্ভব। এই জায়গাটা আমাদেরকে ভাঙতে হবে এবং যাদের কাছে গিয়েছে তাদেরকে বুঝতে হবে, যারা গত 15 বছর যে সিভিল সোসাইটি তাদেরকে বাঁচাতে পারে নাই, আগামী দিন যখন নতুনভাবে স্বৈরাচার দানা বাঁধবে, নতুনভাবে গণহত্যাকারীরা ফিরে আসবে, তখন কিন্তু তাদেরকেও তারা বাঁচাতে পারবে না। সো এই প্রেক্ষাপটে আমরা যারা আজকে তরুণ, আজকে বিশ্ববিদ্যালয়ে বসে কথা বলছি, আমাদের তরুণদেরকে জেগে উঠতে হবে। বিশেষ করে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভোটাররা নির্ভয়ে, নির্দ্বিধায় যাকে নির্বাচিত করবে তাকে নির্বাচিত করে আসার সুযোগ যদি আমরা তৈরি করে দিতে পারি এবং সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখার ব্রতে আমরা যদি সংকল্পবদ্ধ হই, তাহলে এই দেশে আগামীর প্রতিটা নির্বাচন ইঞ্জিনিয়ার্ড হবে না, বরং জনগণের নির্বাচন হিসেবে পরিচিত হবে। সে আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।